জামাত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাচ্ছে, তারা জনগণের নিডগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে 5 আগস্টের পর আমরা শুধু পরিবর্তনগুলোই দেখছি এবং পরিবর্তনটা আসলে প্রত্যাশিত পজিটিভ পরিবর্তনগুলা। বিএনপির সামনে এখন নানা ধরনের চ্যালেঞ্জ, জামাত একটা চ্যালেঞ্জ তো বটে, সেই সাথে এনসিপির মতো দল তারা এখন হচ্ছে যারা ইয়াং যারা ছিল, যারা বৈষম্যের জন্য লড়াই করেছে তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করছে, অর্থাৎ বিএনপির জন্য আরেকটা চ্যালেঞ্জ সামনে দাঁড় করাচ্ছে। বিএনপি আসলে কতটা কৌশলী? দেখুন, রাজনীতিতে তো চ্যালেঞ্জ থাকবেই। চ্যালেঞ্জ যদি না থাকে তাহলে তো আর রাজনীতিই থাকলো না। যখন আপনার সঙ্গে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রেক্ষাপটে আপনাকে রাজনীতি করতে হবে, তখন আপনাকে প্রতিনিয়তই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেটাই আপনাকে অনেক বেশি পরিশুদ্ধ করবে, ঋদ্ধ করবে এবং আপনার আগামীর পথ চলায় হার্ডলগুলো ক্রস করাতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। সুতরাং চ্যালেঞ্জকে আমি কখনো নেগেটিভলি দেখি না। একটা কথা আছে ইংরেজিতে যে আনলেস ইট কিলস ইউ ইট মেক্স ইউ স্ট্রঙ্গার। মানে আপনাকে যদি ধ্বংস করতে না পারে কোনো বিপদ, সেই বিপদ আপনাকে আর অনেক বেশি স্ট্রঙ্গার করে দেয়। 111 ইজ আ বিগ এক্সাম্পল ফর দ্যাট। 111-এ 2 নেতা এবং শীর্ষস্থানীয় 2 নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, -2 করার চেষ্টা হয়েছিল। এই প্রক্রিয়া সফল না হওয়া কিন্তু 2 নেত্রীকে আগের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি শক্তিশালী করে রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে এসেছিল। সো আমি ওই আলোচনা না করি, আমি মনে করি চ্যালেঞ্জকে আমি সবসময় পজিটিভলি দেখি, সেটা আমার ব্যক্তি জীবন হোক কিংবা পলিটিক্সের ক্ষেত্রেও আমি মনে করি চ্যালেঞ্জ থাকাটা পজিটিভ। 2 হচ্ছে বিএনপি সবসময় পরিবর্তনকে অ্যাকোমোডেট করে। আপনি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে চিন্তা করেন, সেই যে 19 দফা দেয়া এবং সেটাকে হাতে কলমে বাস্তবায়ন তিনি মাত্র 3.5 বছরে করে গেছেন, যেটার একটা বিশাল সুফল কিন্তু বিএনপি পরবর্তীতে পেয়েছে মাত্র 3.5 বছর সময়। কিন্তু চিন্তা করে দেখেন, 70 বছরের পুরনো রাজনৈতিক দলের সঙ্গে নেক টু নেক ফাইট করার যেই যোগ্যতা এবং যে দক্ষতা, সেটার বুনিয়াদটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গেছেন। এবং বড় বড় সব পরিবর্তন উনি চাইলে কি এক দল রেখে শাসন করতে পারতেন না? উনি চাইলে কি বিচার বিভাগ যেভাবে অধীনস্থ ছিল সেভাবে করতে পারতেন না? উনি চাইলে কি 3টা বা 4টা সংবাদপত্র যেটা তার পূর্ববর্তী শাসক করে দিয়ে গেছিল সেটাকে কন্টিনিউ করলে আরেকটু স্মুথ রান করতে পারতেন না? পারতেন। কিন্তু উনি কিন্তু সেটা করেননি। ওনার হাত দিয়ে বৈপ্লবিক পরিবর্তনগুলো এসছে এবং সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ এবং আমি কি বলবো মানে অপরচুনিটি পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তারপরে আপনি দেখেন, বাংলাদেশের সংস্কার শব্দটা যখন কেউ উচ্চারণও করে নাই, কারো মাথায়ও আসে নাই, সেটা আপনি পার্লামেন্টের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বলেন, সেটা আপনি স্পিকার বা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া বলেন, সেটা আপনি সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দল থেকে নেওয়া বলেন, কিংবা যেটাই বলেন না কেন, বড় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলেন, সবগুলোর দফা কিন্তু 16 সালে বিএনপি দিয়েছিল, ব্যাক ইন 2006, না থেকে 9 বছর আগে। তারপরে তো 27 দফা 31 দফা আমরা দফায় দফায় দিয়েছে। এবং আজকে মূলত যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে ঐক্যমত কমিশনে, আমি যদি সংবিধান সংস্কারটাই শুধু বলি, বাকি সংস্কারগুলো সরিয়েও রাখি, এই প্রতিটা সংবিধানের এই প্রতিটা সংস্কার নিয়ে কিন্তু প্রথম বিএনপি কথা বলেছে। তারপরে আপনি আসেন এইবার যেই নির্বাচন আসতে যাচ্ছে আমাদের সামনে, এবং ইনশাল্লাহ আমি আশা করি ফেব্রুয়ারিতে আমরা একটি জাতীয় নির্বাচন পাবো। সো এই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও আপনি যদি দেখেন, গণমাধ্যমে যে নামগুলো আসছে, আমরা যদি ধরেন সেগুলো নিয়ে আলোচনা করি, আপনি দেখবেন তারা প্রত্যেকেই অ্যাপারেন্টলি মানে তুলনামূলকভাবে ইয়াং, তারা প্রত্যেকেই শিক্ষিত, মেধাবী, দলের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে, 17 বছর যারা নানানভাবে দলকে কিছু দিয়েছে, কাজ করেছে দলের জন্য, এবং যাদের তেমন ব্যাগেজ নাই, দুর্নীতির অভিযোগ নাই, সেই মানুষগুলোকে অনেস্ট, সেই মানুষগুলো ডাইনামিক, সেই মানুষগুলোকে দিয়ে বিএনপি চেষ্টা করছে তার প্যানেল সাজানোর। সো আপনি যদি পরিবর্তনের কথা বলেন, সামনে তো নির্বাচনী ইশতেহার আসবে, সেখানেও আপনি দেখবেন স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির কি চিন্তা, শিক্ষা খাত নিয়ে বিএনপির কি চিন্তা, সামাজিক সুরক্ষা নিয়ে কি চিন্তা, বেকারত্ব নিয়ে বিএনপির কি চিন্তা। আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের আলাদা আলাদা প্ল্যান আছে। জি, অসংখ্য ধন্যবাদ আপা। জনাব শিশির মনির, আপনার কাছে একটু আসি, আপনার কি স্ট্যাটাস একটু পড়ে যদি শোনাই। বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে হবে, গণ অভ্যুত্থান বা জনগণের ক্ষমতাকে সাংবিধানিকভাবে পাকাপোক্ত করতে হবে, 106 অনুচ্ছেদের বেড়াজাল থেকে বের হতেই হবে, এটাই একমাত্র স্থায়ী সমাধান। কোন সংকটের সমাধান আসলে 106 থেকে বের হওয়াটা? কোন সংকটের মধ্যে আমরা আছি? আমরা একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকটের মধ্যে আছি।
রাজনীতি এবং সংবিধান অতপ্রতভাবে জড়িত, এটা ইনসেপারেবল টুইন, একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবেন না। কারণ রাজনীতিটা যখন ক্রিস্টালাইজ হয় এটাই সংবিধানে রূপান্তরিত হয়। ভিতরকার এই সাংবিধানিকতা কি, কনস্টিটিউশনালিজম কি? কনস্টিটিউশনালিজম আলটিমেটলি পলিটিক্যাল কনসেনসাস, আলটিমেটলি পলিটিক্যাল উইল। এই পলিটিক্যাল উইলটা যখন রীতি পদ্ধতিতে আসে তখন কনস্টিটিউশন হিসেবে আমাদের সামনে হাজির হয়। ব্যাকগ্রাউন্ডের ওয়ার্কটা কিন্তু পলিটিক্স। এই সংকটে আছি। আচ্ছা, সেই সংকটটা কি দেখেন, সবচাইতে বড় সংকট এখানে আমরা একটা গণ অভ্যুত্থানের সরকারকে 106 আকারে একটা প্রচলিত সাংবিধানিক বিধান অনুযায়ী চলমান সরকার হিসেবে আখ্যায়িত করছি। এটাই সংকট। এই আখ্যায়িত করাটা একটা রং স্টেপ। কি করা উচিত ছিল? উচিত হলো এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। এই গণ অভ্যুত্থানের সরকারের ভিত্তি হলো জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। এটা 106 না। 106 হলো সংবিধানের একটা বিধান যেখানে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পাঠাতে পারেন, বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চেয়ে পাঠাতে পারেন। তার কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশের ইতিহাসে অতীতে আরো 2 বার 106 অ্যাপ্লাই করা হয়েছিল। একবার করা হয়েছিল যখন পার্লামেন্ট বয়কট করা হয়েছিল, বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ জামাত সহ সকলেই পার্লামেন্ট বয়কট করে বের হয়ে আসছিল তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সময়। 47 DLR আপিলের ডিভিশন পেজ 111 এই মামলাটা রিপোর্টেড আছে। সেটাতে একটা মতামত দিয়েছিল সুপ্রিম কোর্ট। আরেকবার মতামত দিয়েছিল বিডিআর মিউটিনি যখন হলো, তখন প্রশ্ন এসে দাঁড়ালো এর বিচারটা কি মার্শালের অধীনে হবে নাকি এই বিচারটা হবে পেনাল কোডের অধীনে। সুপ্রিম কোর্টের কাছে মতামত চেয়ে পাঠিয়েছিল। এখানে সুপ্রিম কোর্ট একটা মতামত দিয়েছিল। সে আলোচনায় সুপ্রিম কোর্ট বলেছে যে আমাদের কাছে মতামত চাইলে মতামত দিতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নাই। আর আমরা যে মতামত দিব এটা মানা না মানার সঙ্গেও কোনো বাধ্যবাধকতার কিছু নাই। ভারতীয় উপমহাদেশে ভারতীয় সুপ্রিম কোর্ট এ পর্যন্ত 24 বার এই মতামতের এখতিয়ার প্রয়োগ করেছে। এই জায়গায় সংকটটা এখানে লেগেছে, আমরা একটা গণ অভ্যুত্থান ঘটার পরে আমরা এখন সংবিধানের ভিতরে ঢুকে 106 অনুচ্ছেদের শেল্টার নিচ্ছি। এটা রং। শেল্টারটা হলো তাহলে সরকারের বৈধতা কোথায়? সরকারের বৈধতা হলো জনগণের ইচ্ছার চরম বহিঃপ্রকাশ। এটা 5 তারিখে ঘটেছে। 6 তারিখ সরকার ছিল না, 7 তারিখ সরকার ছিল না, 8 তারিখ সন্ধ্যায় সরকার এসেছে। এর মাঝখানে কাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেছে? কি করে ইউনূস সাহেব এখানে আসলেন? কি করে মন্ত্রী পরিষদ গঠিত হলো? বাংলাদেশের সংবিধান, বর্তমান সংবিধানে আপনি প্রধান উপদেষ্টার শপথ বলতে কিছু দেখতে পাবেন না, উপদেষ্টাদের শপথ বলতে কিছু দেখতে পাবেন না। এটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। যখন তত্ত্বাবধায়ক সিস্টেম বাদ হয়ে যায় তখন সেই শপথের ল্যাঙ্গুয়েজ গুলো বাদ হয়ে গেছে। তাহলে এখন আমরা জোর করে বলতেছি যে নাই তবু আছে। আপনি নির্বাচন নিয়েও বলেছেন যে বিশেষ সাংবিধানিক আদেশ জারি না হলে কোন আইনে আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন, সেটাই আমি বলছি। তাহলে এখন যদি আমরা এসে বলি যে আমরা একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে আছি, আমি বলছি এটাই সংকট। এটা বুঝতে না পারাটা সংকট। এটাকে আইনি ভিত্তি দিতে হবে। ভিত্তি দেওয়ার প্রক্রিয়া কি? 3-4টা প্রক্রিয়া আছে। তার মধ্যে বেস্ট প্রক্রিয়া আমাদের দৃষ্টিতে বেস্ট প্রক্রিয়া হলো একটা স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ জারি করে এই লিগ্যাল ভ্যাকুয়ামটাকে ফুলফিল করে নির্বাচনের দিনক্ষণ তারিখ পর্যন্ত ঠিক করে দিতে হবে। এবং কেউ কেউ বলে, আমি যখন এই আর্গুমেন্ট করি আমাকে কেউ কেউ বলছে আমি নাকি ইলেকশন পিছাতে চাই। আমি বারবার বলছি, এখনো বলছি, আবার 5 বার বলবো, আমি মনে করি 12ই ফেব্রুয়ারি ইলেকশনের কথাবার্তা হচ্ছে, 12ই জানুয়ারি নির্বাচন করা সম্ভব যদি এই ঘটনাটা, আমি যে প্রক্রিয়াটা বলছি এটা আগামী 30 তারিখের ভিতরে সম্পন্ন করা সম্ভব। রুমিনাপা, আপনার কাছে আসি। রাজনীতিতে ইসলামী দলগুলোর এখন সর্বশ্রেষ্ঠ সময়। আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে। ডাকসু জাকসু নির্বাচনের ফলাফলকে পর্যবেক্ষকরা বলছেন যে এটা জামাতের উত্থান। আপনার পর্যবেক্ষণটা একটু জানেন। দেখুন, বাংলাদেশের মানুষ যদি দক্ষিণ পন্থাকে বেছে নেয় তাহলে আমি মনে করি সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। এবং আমি দীর্ঘ 15 বছর আমার যে লড়াইটা ছিল সেই লড়াইটা হচ্ছে মানুষকে ভোট দিতে দেন। মানুষ যদি মোদী সরকারকে বেছে নিতে পারে ভারতে, তাহলে বাংলাদেশে দক্ষিণ পন্থাকে যদি মানুষ বেছে নেয় সেটা আমাদের মেনে নিতে হবে। 1। 2 হলো, আপনি যদি দক্ষিণ পন্থাকে কাউন্টার করতে যান তাহলে আপনাকে আগে বুঝতে হবে দক্ষিণ পন্থার উত্থান কেন ঘটছে। হ্যাঁ, তারপর আপনি স্ট্র্যাটেজি নিয়ে ঠিক করতে হবে কিভাবে সেটা কাউন্টার করা যায়।
3 হচ্ছে মানুষ কিন্তু অলওয়েজ মজলুমের পক্ষে থাকে। আপনি খেয়াল করবেন যখন কোনো সরকার ক্ষমতায় যায়, ফেসবুক গুলোতে, এখন তো মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সেখানে দেখবেন সব সরকার বিরোধী মন্তব্য, ম্যাক্সিমাম সরকার বিরোধী মন্তব্য। কেন? কারণ অ্যান্টি ইনকামবেন্সির সাথে মানুষ থাকতে পছন্দ করে এবং মানুষ মনে করে, এবং এই যে ডাকসুর যে নির্বাচন সেটাও কিন্তু কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি। কেন? কারণ হচ্ছে মানুষ মনে করছে একটা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে, একটা নির্বাচন হলেই ছাত্রদল সরকারি মানে দলে মানে ছাত্রদল হচ্ছে যেই দলটি সরকারে আছে তার একটা অঙ্গ সংগঠন। সো তারা মনে করছে আচ্ছা ঠিক আছে, বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা জামাতের বেশি, সো অ্যান্টি ইনকামবেন্সি ভোট। এটা কিন্তু ডাকসুর জন্য আরেকটা মানে আমার আরেকটা ফাইন্ডিং। তো আমি ওই আলোচনায় আবার আসি। মজলুমের পক্ষে থাকে 17 বছর বিএনপি এবং সেই সঙ্গে জামাত সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তাদের উপরে অবর্ণনীয় একটা নির্যাতন হয়েছে। 17 বছর পরে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় নাই, দেশ ছাড়া হয়েছে, তখন স্বাভাবিকভাবেই মানুষের এক ধরনের সিম্প্যাথি বিএনপি সহ ইসলামিক দলগুলোর কাছে যাবে। সো বিএনপির যেহেতু জনসমর্থন বা ভোটার বা যেটাই আপনি বলেন সেটা 40-50 বছরের পুরনো, সেহেতু ওটাকে আপনার আলাদাভাবে হয়তো এখন আর চোখে পড়ছে না। কিন্তু জামাতের বা অন্যান্য ইসলামিক দলগুলোর বা দক্ষিণ পন্থা, লেটস পুট ইট ইন দিস ওয়ে, দক্ষিণ পন্থার উত্থান আমাদের চোখে পড়ছে, বিকজ আমরা আসলে গত 15 বছর তাদেরকে কোথাও সেভাবে দাঁড়াতেই দেখি নাই। সুতরাং তাদেরটা আমাদের চোখে অনেক বেশি করে পড়ছে। আরেকটা বড় কারণ হচ্ছে সেন্টার লেফট ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু এখন মাঠে নাই। সো আমরা কি দেখছি? আমরা রাইট, সেন্টার রাইট, ফার রাইট, এই 3টা গ্রুপকে আমরা দেখছি। সেন্টার বা সেন্ট্রিস্ট পার্টি বিএনপি, সেন্টার রাইট জামাত এবং অন্যান্য ইসলামিক দল, আর ফার রাইট ফর এক্সাম্পল হিজবুত তাহরির, এক্সট্রিম যারা, তাদেরকে আমরা দেখছি। সো এই কারণেই পুরো মাঠটা মনে হচ্ছে যেন দক্ষিণ পন্থা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি কি জনাব শিশির মনির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছেন, স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ, সেটি নিয়ে কথা বলতে চাইবেন কিনা? আপনার আসলে দৃষ্টিভঙ্গিটা এটার ব্যাপারে কি? অফকোর্স, দেখুন যেই কথাটি বলা হচ্ছে যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা এখনই ঠিক করতে হবে। এবং আজকে মানে আমি শিশির ভাইয়ের সাথে আলোচনা করছিলাম শো এর আগে, 5টা পদ্ধতির কথা আলোচনার টেবিলে এসছে, মানে ঐক্যমত কমিশনে এসছে। গণভোট, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। স্পেশাল কনস্টিটিউশনাল বা কি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার পিএসও, আরেকটা হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, আরেকটা হচ্ছে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হওয়া, যেটা এনসিপির দাবি, আরেকটা হচ্ছে সংসদ নির্বাচন, নর্মাল সংসদ নির্বাচন, তারপরে 142 অনুযায়ী কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এখন আমাদের যেটা যুক্তি সেটা হচ্ছে, দেখুন এই যে সরকারটি গঠিত হয়েছে, যেই সরকারের অধীনে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, ঐক্যমত কমিশন কিন্তু সরকারের একটা, সরকার গঠিত করা একটা ঐক্যমত কমিশন, এই সকল কিছুর উৎস কি? সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। সকল কিছুর উৎস হচ্ছে 106। অর্থাৎ অভ্যুত্থানের 3 দিন পর যখন সরকার গঠিত হলো, সরকার কিন্তু একটা বিপ্লবী সরকার হইল না। সরকার কিন্তু সংবিধানকে অ্যাব্রোগেট করে একপাশে সরিয়ে একটা নতুন ফর্মের সরকার বা বিপ্লবী সরকার হিসেবে নিজেকে সামনে আনলো না। সরকার কি করলো? 106-এর আশ্রয় নিল এবং 106-এর সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সরকার গঠিত হলো। সো দ্য কনস্টিটিউশন ইজ স্টিল দেয়ার। এবং আপনি যদি এখন এই যে গণভোটের কথা বলছেন, এটা সংবিধানে নাই। গণপরিষদ প্লাস সংসদ নির্বাচনের কথা যেটা এনসিপি বলছে, সেটা হচ্ছে গণপরিষদটা তো আপনার নতুন সংবিধান, যদি একটা অল টুগেদার নিউ কনস্টিটিউশন আপনি আনেন তখন গণপরিষদ নির্বাচনের কথা আসছে। সুপ্রিম কোর্ট রেফারেন্স হচ্ছে, আপনাকে কিসের ভিত্তিতে আপনি সুপ্রিম কোর্ট রেফারেন্স দেবেন? কারণ সংবিধানে তো সংবিধানকে অ্যামেন্ড করার ক্ষমতা তো সুপ্রিম কোর্টকে দেওয়া হয় নাই। কনস্টিটিউশন হচ্ছে মাদার ল, সুপ্রিম কোর্ট কেবলমাত্র সেটা ব্যাখ্যা দিতে পারে। নতুন করে অ্যামেন্ড করা, যোগ করা, বাদ দেয়া, এটা তো সুপ্রিম কোর্ট করতে পারবে না। আর স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, যেটা এই অর্ডারটা আসলে কে জারি করবে, কার উপরে জারি করবে? এবং এই অর্ডারটাকে যদি আপনি কনস্টিটিউশনের ওপরে ক্ষমতা দেন, মানে এক্সিস্টিং কনস্টিটিউশনের ওপরে ক্ষমতা
এই অর্ডারটার ক্ষমতা থাকতে হবে, না হলে তার 144 কে সরিয়ে দিয়ে আপনি 142 কে সরিয়ে দিয়ে আপনি অর্ডার জারি করতে পারবেন না। এটার হায়ারার্কি এটার উপরে হবে, কনস্টিটিউশনের উপরে। কোন অর্ডার কি কনস্টিটিউশনের উপরে হায়ারার্কি পেতে পারে কিনা? আর যেটা হচ্ছে জুলাই সনদ, সনদ মানে কি? সনদ ইজ অ্যান এগ্রিমেন্ট, এটা চুক্তি, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট যে দিস ইজ দ্য সুপ্রিম স্পিরিট উইল অফ দি পিপল, এটা মানুষের চাওয়া এবং আমরা মানুষের প্রতিনিধি হিসেবে এই চাওয়াটাকে বাস্তবায়ন করব। এই যে চুক্তি বা সনদ, এটাকে আপনি কি করে কনস্টিটিউশনকে সরিয়ে তার উপরে এটাকে প্রায়োরিটি দেন, বা এটা হায়ারার্কিতে কি করে কনস্টিটিউশনের উপরে ওঠে, এটা আমার প্রশ্ন। জি জনাব শিশির মনির, জুলাই সনদ কার্যকর নিয়ে আসলে সঠিক একটা পদ্ধতিতে আমরা এখনো যেতে পারিনি। কিভাবে কার্যকর হবে, কিভাবে বাস্তবায়ন হবে, সেটা নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। সেটা নিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এটা বাস্তবায়নটা আসলে হওয়া উচিত, এবং নির্বাচনের পরে হলেই বা সংকটটা আসলে কোথায়, নির্বাচনের আগেই কেন হতে হবে, সেই প্রশ্নটি আপনার কাছে একটু রাখতে চাচ্ছি। আপনি বলেছেন যে নির্বাচন আসলে সঠিক সময় চান, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে সঠিক সময় চান, কিন্তু তার আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন করতে হবে। মানে এই কিন্তু কি আসলে সঠিক সময় নির্বাচন হতে দেবে? অবশ্যই দিবে। আমি আগেই বলছি আপনাকে, 30 তারিখে ধরেন, 30শে সেপ্টেম্বর টাইম ক্যালকুলেট করি আমি, 30শে সেপ্টেম্বর জুলাই সনদ কার্যকারিতার জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে দিবেন, নির্বাচনের দিন তারিখ সহ সবকিছু ডিক্লেয়ার করে দিবেন, এবং নির্বাচনের দিন তারিখের দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বে, কোনো মত পার্থক্য থাকবে না। এই জন্য জিজ্ঞেস করছিলাম যে নির্বাচনের পরে কেন জুলাই সনদ কার্যকর হতে পারবে না, এটাই আমি বলছি আপনাকে। আপা বলেছেন যে গণভোট তো সংবিধানে নাই, তারপরে কনস্টিটিউশন স্টিল দেয়ার এখন, এবং সরকারি বিপ্লবী সরকার হয় নাই, এবং উৎস হইল 106। তো অন্তর্বর্তী সরকার তো সংবিধানে নাই, গণভোট নাই সংবিধানে, রাইট? গণভোট নাই সংবিধানে, অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই। 106 অনুচ্ছেদ দিয়ে কখনো যে জিনিস নাই এই জিনিসকে আনা যায় না। কিভাবে এনেছেন তাহলে? শুধু একটা সোর্সে আনতে পেরেছেন, গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থান তো আছে, এখন কি আমরা অস্বীকার করে যেতাম যে গণ অভ্যুত্থানও নাই? তো গণ অভ্যুত্থানের আফটারম্যাথ কি হয়েছে, যা কিছু হচ্ছে তার পিন পয়েন্টটা কোথায়? গণ অভ্যুত্থান। এদিন না হলে কি হইতো? একটাও হতো না, হচ্ছে দেখি সব হয়েছে। তো সোর্সটা কোথায়? সোর্সটা তো অভ্যুত্থানের ভিতরে। এই অভ্যুত্থানটা মানুষের উইল প্রকাশ করার যে কটা মেকানিজম আছে, অভ্যুত্থান একটা, বিপ্লব একটা, ভোট একটা। তাহলে এখানে ট্রেডিশনাল মেকানিজমের বাইরে গিয়ে মানুষ তার মতামত প্রকাশ করেছে, এটা অভ্যুত্থান। আপা বলেছেন যে অর্ডারের মাধ্যমে কি করা যায়, ওনারাই তো করেছেন। 1977 সালে ওনারা মার্শাল ল প্রক্লেমেশন অর্ডার জারি করে সংবিধান সংশোধন করেছেন। ওনারা 1977 সালে মার্শাল ল প্রক্লেমেশন অর্ডার জারি করে অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বিএনপি যোগ করেছে। তখন বিএনপি নামের পার্টির জন্মও হয়নি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম যে আজকে আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসলো? কোন সাংবিধানিক আদেশ বলে আসলো? সোশ্যালিজম মিনিং ইকোনমিক এন্ড সোশ্যাল জাস্টিস, এটা কোথা থেকে আসলো? কে এড করলো? এগুলি তো দি দেন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি এগুলো আগে সাংবিধানিক আদেশ জারি করেছেন, প্রক্লেমেশন আদেশ জারি করেছেন। যদি একটু সংক্ষিপ্ত করে যদি একটু জানতে চাই যে এই জুলাই সনদের বাস্তবায়ন নির্বাচনের পরে কেন হতে পারবে না, সেটি যদি একটু জানতে চাই। সেটা আমি বলছি, সেটা করেছেন, এখন ওনারা করতে চান না। কেন চান না? কারণ গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে হবে। গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিলে ওনাদের যে রাজনৈতিক আর্গুমেন্ট থাকে এটা দুর্বল হয়ে যায়। কিন্তু গণ অভ্যুত্থানে তো বিএনপিরও একটা পার্ট ছিল, কিন্তু সেই পার্টটুকুকে এখন মুখ্য বানাতে চান না। মুখ্য বানাতে এনসিপি মুখ্য হয়ে যায়। নেতৃত্বে তো ছিল তারা, আমরা ছিলাম সাথে, ওনারাও ছিলেন সাথে। ফেস কারা ছিল, কারা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে, তাতে কি থাকে? আপনার আমার ক্রেডিট তো একটু দুর্বল হয়ে যায়। এই ক্রেডিটটুকু এনসিপি কে দিতে চান। আমি মনে করি এটা দীনতা, এটা হওয়া উচিত না। এটা জামাতেরও করা উচিত না, বিএনপির করা উচিত না, কোন রাজনৈতিক দলের করা উচিত না। তাদের যে ক্রেডিট, এই ক্রেডিটটুকু তাদের দিয়ে দেওয়া উচিত। এবং এখানে সংসদের পরে যেটা বলছেন, কেন আমরা গণ অভ্যুত্থান করার পরে সিস্টেম চেঞ্জ করতে পারবো না? আর একটা সংসদ হবে,
সংসদে এসে সিস্টেম চেঞ্জ হবে, এটা বিশ্বাস করতে বলা হচ্ছে আমাদেরকে? কারণ ওই বিশ্বাস বা আস্থার জায়গাটা আসলে তৈরি হয়নি বা সম্ভব। বিশ্বাস আস্থার জায়গা না, এটা বলছেন কেন, আর্গুমেন্ট করছেন কেন? আপনিও পার্ট, আমিও পার্ট, তিনিও পার্ট। এখন পারছি না কেন? কেন বলছি যে নির্ভর করি পরবর্তীতে কি হবে? কেন বলতে পারছি না একটু উদার হয়ে এখনই করে ফেলি? আইনগত তো কোনো বাধা নাই। আইনগত বাধার যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটা খুবই ঠুনকো যুক্তি। যারা গণ অভ্যুত্থানকে ভিত্তি ধরছি, তারাই এবং গণ অভ্যুত্থানকে প্রাধান্য দিতে পারছি না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি 1 মিনিট একটু রুমিন আপার কাছ থেকে শুনবো, কারণ আমার বিরতি নেবার সময় হয়ে গেছে। যে এই মানে মহানুভবতা কেন বিএনপি আসলে দেখাতে পারছে না? কেন নির্বাচনের আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন হলে সমস্যা? বিএনপির সমস্যাটা আসলে কোথায়? আমি আইনগত দিকগুলো বললাম। আর আপনি যদি বলেন যে এনসিপি কে ক্রেডিট চলে যাবে সেই ভয়ে বিএনপির আছে, আমি খুবই ক্যান্ডিডলি ডিফার করি না, একদমই সেরকম নয়। এবং এই আন্দোলনটা আমি অন্তত শুরু থেকে বলেছি, এটা জাস্ট 36 দিনের আন্দোলন, এটা খুব ভুল হবে। আমাদের দীর্ঘ 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 সময়ের একটা প্রেক্ষাপট রচনা আছে, আপনারা বলেছেন আমাদের দীর্ঘ 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 দিনের সংগ্রাম আছে, আত্মত্যাগ আছে, এবং এক একজন এক এক ভাবে এক এক কায়দায় সাফার করেছি। শুধু জেলে যাওয়া মানেই সাফারিং না, শুধু গুম হয়ে যাওয়া, হ্যাঁ চরম সাফারিং, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। সকলের বাইরেও তো এই সনদটি আসলে হয়েছে, তাই না? সকল দলের মতামত নিয়ে সবকিছু নিয়ে তো জুলাই সনদ হয়েছে। তাহলে কার্যকরে আসলে সমস্যাটা কোথায় নির্বাচনের আগে? নির্বাচনের পরে কার্যকরে সমস্যা। সেই কথাটি কিন্তু শিশিরমণি বলেছেন যে সেই বিশ্বাসের জায়গাটা এক্স্যাক্টলি সেই আস্থা এবং বিশ্বাসের ভারটা আমরা মানুষের হাতে ছেড়ে দিই। মানুষ যদি মনে করে যে বিএনপি কার্যকর করবে না, এনসিপি কার্যকর করবে, মানুষ এনসিপি কে ভোট দিবে। এনসিপির আজকে তো দেখলাম একজন নেতা বলেছেন 150টা আসন পাবেন। উনি কিছুদিন আগে 350টা বলেছিলেন, আজকে 150-এ নেমে এসছে। যাই হোক, তো ওরা করবে। মানুষ যদি মনে করে জামাত এটা বাস্তবায়ন করবে, মানুষ জামাতকে ভোট দেবে। মানুষের অবিশ্বাসটা আপনি আসলে দিন শেষে কাকে করছেন? অবিশ্বাসটা আপনি মানুষকে করছেন যে তারা ভুল দলকে ভোট দেবে, যেই দল আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না। জনাব শিশিরমণির এই অংশে খুব কম সময় পাবো। আপনি বলেছেন যে মাত্র একবার নির্বাচন করতে চান আপনি। একবারই কেন? একবার এটি প্রথম এটি শেষ এরকম কেন? একবারই কেন নির্বাচন করতে চান? তার আগে একটা ছোট্ট কথা জবাব দিয়ে যাই। বিএনপি মহাসচিব বলেছেন যে দক্ষিণ পন্থা ডেভেলপ করেছে। বিএনপির কি পন্থা? বিএনপি কিন্তু দক্ষিণপন্থী দল, খুঁজে দেখবেন। বিএনপি কিন্তু বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস যোগ করেছে, বিএনপি বিসমিল্লাহ যোগ করেছে। সব গঠনতান্ত্রিক পরিবর্তন কিন্তু বিএনপি করেছে, উদাহরণ দিয়ে সেগুলো বলেছেন। এবং সেই জন্য এটা বিএনপি যে বলছে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, মূলত নিজের অস্তিত্বকে অস্বীকার করছে অন্যরকম ভাবে। আর কেন একবারের বেশি বলেছি? কারণ আমি আইন পেশার লোক, আইন আমার পেশা এবং নেশা। আমি ইলেকশন করতে গিয়েছি যে প্রেক্ষাপটে যাদের জন্য কিছু করার, আমি মনে করি 5 বছর কাজ করলে তার বড় একটা অংশ আমি বাস্তবায়ন করে ফেলতে পারবো। আমি আরেকটা কথা বলেছি এখানে, আমি এটা বলেছিলাম তাদেরকে যে আমি নেতৃত্বটাকে আঁকড়ে ধরতে চাই না। আমি একবার এমপি হলাম, সারা জীবন আমি এমপিত্ব থেকে যাব, এটাকে আমি মনে করি এক ধরনের ব্যাড কালচার। এটার জন্য আমি যতদিন সময় পাবো, আমি ছোট ছোট করে একটু প্রশ্ন করতে চাই। সুনামগঞ্জে একটি হিন্দু অধ্যুষিত এলাকায় আপনি জামাতের প্রার্থী বলে আমরা যতটুকু জানতে পারছি। আমরা সবসময় জেনে এসেছি যে হিন্দুরা সবসময় আওয়ামী লীগকে ভোট দেয়। তারা আপনাকে কেন ভোট দেবে? মানে কোন বিশেষ ব্যাপারটি আসলে করতে যাচ্ছে? দিরাইশাল্লাহর রাজনীতি আমাদের এখানে এটা কোনো দলীয় রাজনীতি না, এটা সবসময় ব্যক্তিকেন্দ্রিক। আপনি দেখবেন আমাদের বড় বড় নেতা ছিলেন বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত, জনাব নাসিরউদ্দিন চৌধুরী। বাবু সরঞ্জিৎ সেনগুপ্ত যখন যে দলেই ছিলেন না কেন সেই দল থেকেই এমপি ছিলেন। জনাব নাসিরউদ্দিন চৌধুরী একবার এমপি হয়েছিলেন লাঙ্গল থেকে, বিএনপি থেকে নয়। ফলে ওখানের মূল বিষয়ে মানুষ দেখে ব্যক্তিকেন্দ্রিক। আর দ্বিতীয় কথা হলো সেখানকার হিন্দু জনগোষ্ঠীর সঙ্গে মিলেমিশে আমরা যেভাবে কাজ করছি, আমি তো দেখি মুসলমানদের চাইতে আমার এলাকায় হিন্দুরাই বরং আমাদের ব্যাপারে অনেক বেশি উৎসাহী এবং কনস্ট্রাকটিভ। মাইকে ঘোষণা দিয়ে মাজারে মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লাশ পোড়ানোর মতো ঘটনাকে জামাত আসলে কিভাবে দেখে? অফ কোর্স দিস ইজ ভেরি ব্যাড, উই কন্ডেম ইট। আমাদের যদি কোনোদিন ক্ষমতা আসে আমরা তার একটাও সংগঠিত হতে দিব না। আর কেউ যদি এটা করে থাকেন অবশ্যই আমরা তাদেরকে উপযুক্ত আইনি বিধানের মধ্যে আনবো। আমি একটু রুমিন আপা আপনার কাছে আসছে শেষ মুহূর্তে, আসলে সময় খুবই কম। আপনি
জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই এমনটা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে এই সমঝোতার পথে আমাদের এগোতে হবে, মানে এই যে ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য হলেও জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। আপনার মতামতটা কি? আমি সেই জায়গায় যাওয়ার আগে আমার ভাইয়ের কথার একটু উত্তর দেই। বিএনপি কে উনি দক্ষিণপন্থী বলছেন, একদমই না। বিএনপির গঠনতন্ত্র থেকে শুরু করে আপনি যদি বিএনপির আদর্শ এবং লক্ষ্য দেখেন, আপনি দেখবেন তারা সবসময় নিজেকে মধ্যপন্থী দল দাবি করেছে এবং তারা বলেছে আমরা ডানের বাম, বামের ডান। এবং এই পরিচয়ই কিন্তু গত 40 বছর বিএনপি বাংলাদেশে রাজনীতি করেছে। বিএনপিতে আমরা কিছুটা বাম ঘেঁষা যেমন দেখি, কাউকে কাউকে কিছুটা ডান ঘেঁষাও দেখি। তবে এই বাম ঘেঁষা বা ডান ঘেঁষা যেটাই আপনি বলেন, এদেরকে অ্যাকোমোডেট করে একটা প্ল্যাটফর্মে আনা, এটাই বিএনপির কৃতিত্ব এবং এ কারণেই বিএনপি নিজেকে সেন্ট্রিস্ট দাবি করে। এখানে আপনি নানান মতের সম্মিলন দেখতে পাবেন। এটা একটা রেজিমেন্টেড ফোর্সের মতন যেমন কাজ করে না, যেটা জামাত অনেক সময় করে, যে কারণে জামাতের আমির নিজেই বলেছেন যে আমরা আর্মির স্টাইলে কাজ করি, এত সুশৃঙ্খলা। আপনার একটি মন্তব্য একটু জানতে চাই আপা, যে জামাত তাদের জন্য কাউকে হুমকি হিসেবে চিহ্নিত করলে তাকে নিশ্চিহ্ন করতে আক্রমণ করে, এমনটা উল্লেখ করে তিনি বলেছেন যে পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে, ইটস ভেরি অর্গানাইজড পার্টি। মানে কেন থ্রেট? দে আর এক্সট্রিমলি organized, and if they can মানে কাউকে যদি তারা মনে করে যে রাজনৈতিকভাবে তাদের দলের জন্য থ্রেট বা অন্য দলের জন্য অ্যাসেট, তখন তাকে ধ্বংস করতে 1 মিনিটও চিন্তা করবে না। এবং সেই ধ্বংসের জন্য কেবল যে সহি উপায় অবলম্বন করবে তা না, সত্য মিথ্যা, ডাহা মিথ্যা, কিছু সত্য সব মিলিয়ে তারা তাকে ধ্বংস করার জন্য একদম সব রকম অস্ত্র তারা ব্যবহার করবে। আর আরেকটা যে প্রশ্ন আপনি করেছেন, ঐক্যমত, দেখুন আপনি তো ঐক্যমতটা চাপিয়ে দিতে পারবেন না। আপনাকে তো ইউ হ্যাভ টু এগ্রি টু ডিসএগ্রি, না হলে তো আপনি ওই কমিশনে বসাই সম্ভব নয়। এবং এখানে বিভিন্ন মতের রাজনৈতিক দল আছে, প্রত্যেকের যার যার ওপিনিয়ন থাকবে, কিন্তু আমরা যদি ঘাট ধরে বলি যে সকল বিষয়ে ঐক্যমতে আপনাদেরকে পৌঁছতেই হবে, এটাও তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণ, এটাও তো স্বৈরাচারী আচরণ। একেবারে শেষ, ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট শেষেমনি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।